কয়লা থেকে গরু, চাকরি থেকে ত্রাণ, সব জায়গাতেই দুর্নীতি। ঠিক দুর্নীতির দায়ে কার্যত ছিন্নমূল হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এক ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়, এক ভাগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আরেক ভাগ কাকলি ঘোষ দস্তিদারের। কার্যত তিন টুকরো তৃণমূল। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন পলিটিক্যাল ফাইলস, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একেবারে শুরুতেই যেটা বলবো, তৃণমূলের ভাঙন নিয়ে কার্যত বিভিন্ন রকমের ডামাডোল, বিভিন্ন রকমের চিত্র রোজ সামনে আসছে। ঠিক সেই চিত্র যত পরিষ্কার হচ্ছে তত পরিষ্কার হচ্ছে এই সত্যটাও যে তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যাচ্ছে। যে কথাটা একেবারে কয়েকদিন আগেও বলেছিলাম যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান, তৃণমূল এই মুহূর্তে খান খান হয়ে গেছে। আর সেই দড়ি ধরে টান মেরেছে সাধারণ মানুষরা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে দুর্নীতির দায়ে ছিন্নমূল তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়ে গেছে, তিনটে টুকরো পরিণত হয়েছে। একেবারে শুরুতে যদি বলি তাহলে চিত্রটা এইরকম ভাবে আমি প্রেজেন্ট করতে চাইবো যে চাকরি থেকে শুরু করে ত্রাণ, আমরা কয়েকদিন আগে ফুটবল চুরি করতে দেখেছি তৃণমূলের বিভিন্ন বিধায়কদের, বালতি চুরিতে দেখেছি, রেশনের চাল থেকে শুরু করে রেশনের গম, আটা সব চুরিতে দেখেছি। এবং তার পাশাপাশি এই দুর্নীতির সঙ্গে চাকরি থেকে শুরু করে বঞ্চনা থেকে শুরু করে একাধিক চিত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চরম বাস্তব। এবং এই মুহূর্তে যে বিষয়টা আমি আরো বলে রাখার চেষ্টা করব, এই বঞ্চনা দুর্নীতির পাশাপাশি যেহেতু তৃণমূল এই মুহূর্তে ছিন্নমূল হয়ে গেছে, একেবারে মূল সহ উপড়ে গেছে এ রাজ্য থেকে, ঠিক তার সঙ্গে সঙ্গে তৃণমূল এই মুহূর্তে তিন ভাগে বিভক্ত হয়ে গেছে। একেবারে জটিল সমীকরণ। আমি এই সমীকরণটাই বোঝানোর চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। আমি শুরুতে যেটা বলবো, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একটা দল রয়েছে, একটা সংখ্যা রয়েছে, যারা কিনা কুণাল ঘোষ, একেবারে সংসদদের ক্ষেত্রে দেখতে গেলে কীর্তি আজাদ, বা রাজ্যসভার সংসদদের ক্ষেত্রে দেখতে গেলে একেবারে যদি দেখি সেক্ষেত্রে সাগরিকা ঘোষ, এই চিত্র এরা কিন্তু রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ গঙ্গোপাধ্যায়, এরা কিন্তু রয়েছে একসঙ্গে, যারা কিনা মমতা ঘনিষ্ঠ, মমতাপন্থী একটা ভাগ। ঠিক ভোটের ফলাফল ঘোষণার কিছুদিন বাদে, বিজেপি সরকার গঠনের কিছুদিন বাদে তৃণমূলের পরিষদীয় বিধানসভার পরিষদীয় দলটার মধ্যে একটা ভাগ চলে এলো, যেখানে কিনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা, যে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে একেবারে দলনেতা প্রেজেন্ট করেছিলেন, তার পাশাপাশি চিফ হুইপ প্রেজেন্ট করেছিলেন ফিরহাদ হাকিম ববিকে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে সাধারণ এই পরিষদীয় যে দল, তারা কিন্তু কিছুটা ঘুরে গিয়ে তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে অস্বীকার করে তারা বিধানসভার স্পিকারকে চিঠি দিলেন যে তারাই আসল তৃণমূল। অন্যদিকে এই বিধানসভায় যে সই জাল কাণ্ড, এই যে একেবারে মিনিট রেজুলেশন, সেই রেজুলেশনের সই জাল কাণ্ডে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিপদে, কুণাল ঘোষটা বিপদে। ঠিক সেই সময়ে একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে এই গোটা ঘটনা তৃণমূলেরই দুজন একেবারে বিধায়ক, তারাই চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন, তারপর তাদের এই গোটা ঘটনায় সইজাল কাণ্ডে মামলা হয়েছিল। ঠিক এই চিত্রটা যখন পরিষ্কার হলো, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে একেবারে সাসপেন্ড করে দিল তৃণমূল। সেই সাসপেন্ডের পরেই কিন্তু, বা বলা হলো বহিষ্কারের পরেই কার্যত খেলা ঘুরে গেল। 58 জন বিধায়ককে নিয়ে তারা আসল তৃণমূল বলে দাবি করে বসলেন, তারা বৈঠক করলেন এবং 58 জন বিধায়ক তারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বলে, আসল তৃণমূল বলে পরিচিত। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় থেকে প্রতীক তারা পায়নি এবং তারা বিধানসভায় পরিষদীয় দলকে আসল তৃণমূল বলে প্রেজেন্ট করছে। যদিও এই গোটা ঘটনায় হাইকোর্টে মামলা গড়িয়েছে, সেক্ষেত্রে এখন অব্দি তাহলে দুটো ভাগ পরিষ্কার হলো। কিরকম? একদল মমতাপন্থী আর একদল একেবারে মমতাপন্থী হলেও কিন্তু তারা অভিষেক বিরোধী এবং তারা নিজেকে আসল তৃণমূল বলে দাবি করে বসে আছে বিধানসভায়। ফলে এই পার্টটা চুকে গেল, দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এইবার তৃতীয় পার্ট আসছে। ঠিক তার কিছুদিন বাদে আমরা দেখতে পেয়েছি, গতকাল একদম ফাইনাল শিল চক্কর পড়েছে যে 20 জন সাংসদ তারা কিনা এইবার নিজেদেরকে একেবারে
তৃণমূল থেকে বিদ্রোহী ঘোষণা করেছে, তৃণমূল হয়ে তারা বিদ্রোহী ঘোষণা করেছে এবং শেষ পর্যন্ত এনসিপিআই জয়েন করেছে, ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, অর্থাৎ একেবারে হাওড়ার একটা পার্টি, সাকরাইলের একটা ছোট্ট পার্টি, যাদের ব্যাংক ব্যালেন্স মাত্র 1,13,000, তাদের দলে তাদের ছাউনিতে গেল। কেন এই তাদের ছাউনিতে গেল সেটাও জটিল সমীকরণ আছে, বলবো। কিন্তু বেসিক্যালি যেটা হলো যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী থাকলো না, তারা এই যে কাজটা এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা করেছে সেই পন্থীও তারা হলো না। তার কারণ একটা আইনি জটিলতা থাকতে পারে, যেহেতু একটা হাইকোর্টে মামলা হয়ে গেছে পরিষদীয় দলটাকে নিয়ে বিধানসভার, যে তারা কি করে একজন বহিষ্কার হওয়া, যেহেতু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে, কেন তারা বহিষ্কার হওয়া একজন বিধায়ককে বিরোধী দলনেতা হিসেবে তারা একেবারে সম্মতি দিল স্পিকার, সেটা নিয়ে একটা মামলা ইতিমধ্যে হাইকোর্টে হয়ে গেছে। সেক্ষেত্রে এই কাকুলি ঘোষ দস্তিদার তাকে বিরোধী দলনেতা হিসেবে প্রেজেন্ট করার ক্ষেত্রে একটা বাধা যেন না হয়ে দাঁড়ায় তৃণমূল, বা আইনি জটিলতা না হয়, সেই জন্য তারা এনসিপিআই নামক একটি দলের ছাত্রতলা এলো। এবং এই এনসিপিআই তারা এই মুহূর্তে নিজেদেরকে সব থেকে বড় রাজনৈতিক দল, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব থেকে বেশি সাংসদদের তুলনায়, সেটা দাবি করে বসে আছে। ফলে একেবারে ঘেটে গেছে বিষয়টা, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পুরো ঘেটে ঘ। এইবার যেটা চিত্র একেবারে জলের মতন পরিষ্কার হলো যে বিজেপি কিন্তু এই গোটা এই সাংসদদের চালিত করছে, কারণ ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হলো, তারা যেহেতু বিজেপিকে ডিরেক্ট নেবে না, এক্ষেত্রে বিজেপি কিন্তু আখেরে নিজের লাভটা দেখছে কিরকম। যদি এই তৃণমূল, তারা ইতিমধ্যে এই সাংসদরা চিঠি দিয়েছেন ওম বিড়লাকে, এবং স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে পরিষ্কার করে বলছেন তারা আলাদা ব্লকে বসতে চান, যেহেতু 22শে জুলাই থেকে একেবারে অধিবেশন রয়েছে, তারা আলাদা ব্লকে বসতে চান, এবং আলাদা ব্লকে শুধু বসবেনই না, তারা এনডিএকে সাপোর্ট করবেন। কিন্তু খেলাটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতাপন্থী যারা, তাদের থেকে আলাদা হয়ে গিয়ে যারা পরিষদীয় দলে একেবারে আসল তৃণমূল বলে দাবি করে বসে আছে বিধানসভায়, ঋতব্রতপন্থী যারা, তারা কিন্তু আবার বিজেপিকে সাপোর্ট করছে না, তারা বলছে আমরা বিরোধিতা করব। এবং সেক্ষেত্রে এই যে সাংসদ যারা, তারা আবার বিজেপি বা এনডিএকে সাপোর্ট করবে। ফলে তিনটে ভাগ হয়ে গেছে এই মুহূর্তে তৃণমূলের। এইবার যেটা ফ্যাক্ট যে তারা কেন বিজেপিতে যোগদান করতে পারলো না, তাদেরকে বিজেপি নেবে না, এরকম দুর্নীতিবাজ সাংসদ তারা, কিন্তু তাদেরকে অন্য দলে রেখে তাদের যদি সাপোর্ট পাওয়া যায় সেক্ষেত্রে বিল পাস করাতে সুবিধা হবে। ফলে সেক্ষেত্রে বিজেপি একটু অন্য পথে হেঁটে তাদেরকে এনসিপিআইতে যোগদান করা হবে। সেক্ষেত্রে আইনি জটিলতা নেই, একেবারে পরিষ্কার আইনি জটিলতা তাদের থাকবে না, কারণ তারা এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলনেতা মানবে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কীর্তি আজাদ এবং একেবারে সাগরিকা ঘোষ রাজ্যসভা সংসদের মাধ্যমে চিঠি পাঠিয়ে দিয়ে বসে আছেন, আমরা কিন্তু এই অন্যরকম ভাবে অন্য কোনো তৃণমূল কংগ্রেসকে মানবেন না, আসল তৃণমূল আমরাই। ফলে একটা ঘেটে ঘ পরিস্থিতি তৃণমূলের। ফলে একদিক থেকে মমতাপন্থী তৃণমূল, অন্যদিক থেকে একেবারে অভিষেক বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় তারা মানতে চান কিন্তু আংশিক, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কার্যত। সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অনুগামী একটা দল, আবার অন্যদিক থেকে একটা সংখ্যক রয়েছে যারা কিনা একেবারে এনডিএ কে সমর্থন করছে, কাকলি ঘোষ দস্তিদারের, তারা এনসিপিআইতে যোগদান করছে। ফলে একেবারে খান হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দুর্নীতির দায়ে ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ রবিবার দেখেছি প্রায় 11-12 ঘন্টা সিআইডি দপ্তরে হাজিরা দিয়ে এসেছেন, এখনো অব্দি প্রায় 10-11 ঘন্টা হাজিরা দিচ্ছেন ইডি দপ্তরে। সেক্ষেত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্ত আবার আগামীকাল রয়েছে। ডিজে বাজানো মন্তব্য, বিদ্বেষমূলক হুমকিমূলক মন্তব্যের জন্য সিআইডি দপ্তরে হাজিরা। ফলে হাজিরার পর হাজিরা, অন্যদিকে দুর্নীতির উপর দুর্নীতি। ফলে দুর্নীতির দায়ে যে মানুষের ভোটে তারা ছিন্নমূল হয়ে গেছে সেটা পরিষ্কার। এবং ছিন্নমূল হয়ে যাওয়ার পর তৃণমূল দলটা যে কার্যত একেবারে 3 ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ 3 ভাগে টুকরো হয়ে গেছে তৃণমূল, সেইটাই কিন্তু কার্যত পরিষ্কার। একদিকে মমতাপন্থী তৃণমূল, একেবারে সামান্য কয়েকজন বিধায়ক রয়েছে, 2-1 সাংসদও রয়েছে। অন্যদিকে একটা দল বিধানসভায় পরিষদীয় দল, যারা নিজেকে আসল তৃণমূল বলে দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী। অন্যদিকে 1 সাংসদ, 20 জন সাংসদ, তারা কিনা এনডিএ কে সাপোর্ট করবেন, এনসিপিআই দলে যোগদান করেছেন তারা। ফলে সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস যে কার্যত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে নয় শুধু, একেবারে কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, সেই কালের যাত্রার ধ্বনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা শুনতে পাচ্ছেন বলে মনে করছে বিশেষজ্ঞরা। ফলে সব মিলিয়ে দেখার এই তৃণমূল কংগ্রেস ঠিক কতদিনে কালের যাত্রার ধ্বনি শুনে একেবারে বিলীন হয়ে যাবে, সেটাই এখন অপেক্ষা। সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালে।